এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা ধর্মতলাতে। আপনারা জানেন যে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যতদিন আমি থাকবো পশ্চিম বাংলায় কোথাও এসআইআর হবে না, এনআরসি হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি পশ্চিম বাংলায় কোনো এসআইআর এনআরসি হতে দেব না। বেশ কিছুদিন আগে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতা রাজনৈতিক সভা থেকে তিনি বলছেন এসআইআর কি, পশ্চিম বাংলায় এসআইআর হবে না এবং ভাঙড়েও এসআইআর হবে না, এবং ভাঙড়ে কে থাকবে না থাকবে সেটা সিদ্ধান্ত এবং ঠিক করবে তৃণমূল কংগ্রেস দল। তারপর থেকে সেই সব নেতাদের এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এই মুহূর্তে এসআইআর নিয়ে বাংলার সাধারণ মানুষ তারা চিন্তিত, তারা আতঙ্কে ভুগছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা শিক্ষক মহিউদ্দিন আহমেদ। তার কি বক্তব্য, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাথোলজিক্যাল লায়ার, সেটা আজ নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মিথ্যাবাদী যে আপনার চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারবে, যেটা সচরাচর সবাই পারে না, সব রাজনৈতিক নেতার দ্বারা এটা সম্ভব হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে, ভরা মঞ্চে মিথ্যা কথা বলতে পারে, মিডিয়াকে ডেকে নবান্নে বসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিথ্যা কথা বলতে পারে। এইরকম প্যাথোলজিক্যাল লায়ার, পদে পদে তার মিথ্যা আমরা প্রমাণিত পেয়েছি। সিএ যখন লাগু হয় ওই একই কথা বলেছিল যে সিএএ পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না, সিএএ আইন পাশ হতে দেব না। ঠেকাতে পেরেছেন? পারেননি। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত এমপিরা, জেতা এমপিরা পাঠিয়েছিলেন, সেই সমস্ত এমপিরা এই বিলে এগেনস্টে সই করব না বলে তারা অ্যাবসেন্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পরোক্ষভাবে আমরা দেখেছি সিএ, ওয়াকাফ বিল, বিভিন্ন ইস্যুতে বিজেপিকে সাপোর্ট দিয়েছেন। অনুরূপভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ রাজনীতি করতে পাবেন না। এই জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন প্রথম থেকে বলে আসছে যে আমি পশ্চিমবঙ্গে সিএ করতে দেব না, অনুরূপভাবে আমি পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে দেব না। কিন্তু এসআইআর নোটিশ হয়ে গেছে, কই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পেরেছেন? কেন আটকাতে পারলেন না আপনি? কারণ আপনার ক্ষমতার ঊর্ধ্বে এটা। তাহলে আপনার যদি এটা ক্ষমতার ঊর্ধ্বে হয়, তাহলে আপনি এই মিথ্যাচারটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে করছেন কেন? প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন কেন? আজকে আমরা দেখলাম কি ৭৬,৬২০ জন ইআরও অফিসার। তাহলে কি কেন্দ্র সরকার বা ইলেকশন কমিশন কি এই মানুষগুলোকে, এই অফিসারগুলোকে বাইরে থেকে নিয়ে এসছে? অন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পাঠানো হয়েছে? তা পাঠায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দিয়েছে। আমাদের প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে সরকারি, রাজ্য সরকারের কর্মচারীদেরকে রাজ্য সরকার দিয়েছে। এবার আপনি বলুন যে এসআইআর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতেন, তাহলে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এই সহযোগিতা করার জন্য পাঠালেন? তাহলে এই ফোর্সটা ইলেকশন কমিশন নিজে নিয়ে আসতো? তা নয়, রাজ্য সরকার চেয়েছিল এসআইআর হোক, যার কারণে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে এসআইআর এর জন্য সমস্ত রকম ভাবে আগাম প্রস্তুতি আজ ১-১.৫ মাস আগে থেকে নিয়েছে। আমরা দেখেছি এই বিএলও অফিসারদের ট্রেনিং হচ্ছে আজ ২ মাস আগে থেকে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? তখন দাঁড়িয়ে উনি বলেছেন আমার বুকের ওপর দিয়ে এসআইআর করতে হবে। ওই দেবাংশু বলেছিল আমার বুকের ওপর দিয়ে ওই বিজেপি নেতাদেরকে কালীঘাট যেতে হবে। ওই একই রকম ঢপবাজি এই ভদ্র মহিলার। কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ মারা যাচ্ছে, আতঙ্কিত? আপনি তার যে কর্মসূচি নেওয়া দরকার ছিল, যেরকম ভাবে সাধারণ জনগণকে সহযোগিতা করার রাজ্য সরকারের দরকার ছিল, আপনি চাইলে সেই রাজ্য সরকারের সহযোগিতাগুলোর হাত বাড়িয়ে দিতে পারতেন, বলতে পারতেন এটা কেন্দ্র সরকারের ইস্যু, এটা ইলেকশন কমিশনের স্বতন্ত্র বিষয়। তাহলে এই স্বতন্ত্র বিষয় যখন হতে যাচ্ছে, তখন আপনারা এইভাবে কাগজপত্র রেডি রাখুন, আমরা আপনাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত। সেটা কিন্তু বলছেন না। উনি বলছেন আমি হতে দেব না, অথচ নোটিশ হচ্ছে, প্রসেস শুরু হচ্ছে, সবকিছু হচ্ছে। এটা একজন মিথ্যাবাদী মহিলা, মিথ্যাবাদী যেমন মানুষ যেমন কার্যকলাপ করে, ঠিক এই ভদ্র মহিলা এইরকম ভাবে ওপেন চ্যালেঞ্জ করে মিথ্যা কথা বলেন, স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, মিডিয়ার সামনে বসে মিথ্যা কথা বলেন। আপনারা তার প্রমাণ পদে পদে পেয়েছেন। এবার আর নতুন কিছু নয়, এবারও
তারই একটা উদাহরণ। উনি অনেক কিছু চাইলে করতে পারতেন, সেই সমস্তগুলো করছেন না। উনি এখন দেখবেন আর কিছুদিন পর উনি নাটক করতে নামবেন, যেমন ক্যা ক্যা ছি ছি করেছিল সিএর সময় রাস্তায় নেমে, এখন মানুষের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে, সেই প্যানিকটাকে কাজে লাগানোর জন্য আর কিছুদিন পরে না এসআইআর এর বিরুদ্ধে উনাকে দেখবেন রাস্তায় নামতে। আমরা কি বলছি, এসআইআরটা হলো একটা সাধারণ প্রক্রিয়া, অতীব সাধারণ প্রক্রিয়া, যেটা এর আগে 9 বার এসআইআর হয়েছে, এত আড়ম্বরপূর্ণভাবে হয়নি। তার কারণ আগের এসআইআর গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না, কিন্তু এখন যে এসআইআর গুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যার কারণে আজকে মানুষ আতঙ্কিত, যার কারণে এই বিজেপি এবং তৃণমূল সরকার স্বতঃপ্রণোদিত ভাবে এই এসআইআর এর মাধ্যমে মানুষকে শুধু হয়রানি করতে চাইছে। আর 2026-এর আগে 2021-এর মতো আবার নতুনভাবে ভোটটাকে পোলারাইজেশন করে বিজেপি আর তৃণমূলের মধ্যে বাইনারি পলিটিক্স খেলার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে, আমরা জনগণের পক্ষে। স্বতঃপ্রণোদিতভাবে যদি কোনো বৈধ একজন নাগরিকেরও তার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়, আমরা রাস্তায় নামবো, আমরা ইলেকশন কমিশনকে বুঝে নেব, আমরা রাজ্য সরকারকে বুঝে নেব, আমরা কেন্দ্র সরকারকেও বুঝে নেব। দেখুন, কাদা ছোড়া একটা কথা ভাইজান আপনাদেরকে বলে দিয়েছি, যে এই আপনি কাইজার বলুন আর শওকত বলুন, বা জাহাঙ্গীর খান বলুন বা শওকত বলুন, মুদ্রার এপিঠ উপিঠ। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা শওকত মোল্লাকে দিয়ে করিয়েছেন, এখন অভিষেক ব্যানার্জি চাইছেন পরবর্তীতে জাহাঙ্গীর খানকে দিয়ে সেই কাজগুলো করাতে, বা সেই দায়িত্বটা জাহাঙ্গীর খানকে দিতে। এটা আমাদের বিষয় নয়, বিষয় হলো রাজনৈতিক, এবং বিষয়টা হলো মানুষের অধিকারের। মানুষ যে দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন, যে কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছর সুযোগ দিয়েছেন, আপনারা বলেন না যে বামপন্থীরা 34 বছরে কি করেছে? আজ বামপন্থীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের হিসাব নিতে চাইছেন না। আমরা বলছি আপনি 15 বছর কি করছেন? আপনি 15 বছর কজন অ্যান্টি সোশ্যালকে আটকে রাখতে পেরেছেন? বরং আপনি এই শওকতদের মতো অ্যান্টি সোশ্যালকে আপনি চেয়ারে বসিয়ে রেখেছেন। শওকতদের মতো অ্যান্টি সোশ্যালকে আপনি ভাঙড়ের দায়িত্ব দিয়ে প্রতিদিন সন্ত্রাসবাদিতা চালাচ্ছেন। এই শওকতের মতো লোকগুলোকে, এই বোম বাঁধা মানুষগুলোকে আপনি দায়িত্ব দিয়ে আপনাদের নিজেদের ছেলেকে ভাঙড়ে হত্যা করছেন। এই হত্যার রাজনীতি মানুষকে বোঝা উচিত। এই হত্যার রাজনীতি আমরা করি না, আমরা অধিকারের রাজনীতি করতে চাইছি, যার কারণে আমাদের উপর এত সমস্যা। এক নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাঙড়ে এত সমস্যা। পশ্চিমবঙ্গে 77টা বিজেপি বিধায়ক আছে, কোথাও আপনারা দেখাতে পারবেন? কোথাও এরকম ঘটনা ঘটে না, আপনারা কোথাও দেখাতে পারবেন না। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিতেছেন, কই নন্দীগ্রামে তো এরকম ঘটনা ঘটছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, সেখানে তো কই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার নেতা নেতৃত্বের ঘর বাড়ি জ্বলছে না, তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। অন্যান্য জায়গায় আরো যে সমস্ত 77 জন বিজেপির বিধায়ক জিতেছেন, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। এক ভাঙড়কে নিয়ে এত মাথা ব্যথা কেন? এক ভাঙড়ের পেছনে একে তাকে লেলিয়ে দেওয়া হচ্ছে কেন? কারণ একটাই, নওশাদ সিদ্দিকীকে রাজনীতির প্ল্যাটফর্মে আনা যাবে না। 5 বছরে নওশাদ সিদ্দিকী যে চিত্র পশ্চিমবঙ্গকে দেখাচ্ছেন, সেই চিত্র আগামী 5 বছর যেন দেখানোর সুযোগ না পায়। তাই সব রকম ভাবে নওশাদ সিদ্দিকীকে আটকে দাও, হেন তেন প্রকারেণ। যার জন্যে এই আইএসএফ থেকে মানুষকে মুখ ফেরাতে নিজেদের মধ্যে অন্তর্কলহ লাগিয়ে রাখছে। এই কখনো কখনো শওকত ভার্সেস কাইজার আরাবুল, আমরা এগুলো বুঝি না। ভাঙড়ের মানুষ যারা মানুষের পাশে থাকতে চাই, যে বিধায়ক সারা পশ্চিমবঙ্গে 294 জনের মধ্যে নিদর্শন তৈরি করেছে, সেই ভাঙড় এই বিধায়ককে উপহার দিয়েছিল। ভবিষ্যতে এই ভাঙড় সারা ভারতবর্ষকে, সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে, আর এই পথেই সারা পশ্চিমবঙ্গের রাজনীতি একসময় চলবে। যার জন্যে আমরা কোনোভাবেই এই লড়াই থেকে সরে যাচ্ছি না, এই লড়াইয়ে আছি। তাতে কে আসলো কে গেল, কোন মুদ্রার কোন পিঠ কখন থাকবে, এটা আমাদের দেখার বিষয় নয়। ভাঙড়ের মানুষ অধিকারের রাজনীতিতে আমরা বিশ্বাসী, অধিকার পাইয়ে দিতে আমরা প্রস্তুত। দেখুন, 2011 যদি বলি, তাহলে 2011 কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুলকে দিয়ে ভাঙড়ের সন্ত্রাসবাদিতা চালাতো। এই আরাবুল কি করেছে আর কে কি করেনি, এই কাইজাররা কি করেছে আর কি করেনি, ভাঙড় না সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। আজকে ওই আপনারা দেখবেন, মানে আম খাওয়ার পর আঠিটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তো এই রকম ভাবে
যতক্ষণ পর্যন্ত আরাবুলের রস ছিল ততক্ষণ পর্যন্ত আরাবুলকে খাওয়া হয়েছে, কাজে লাগানো হয়েছে। এখন দেখছে আরাবুলে আর কাজ হচ্ছে না, তাই একজন পরিযায়ীকে অর্থাৎ ক্যানিং থেকে তুলে নিয়ে এসে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়ে প্রতিদিন শওকত মোল্লা এই ভাঙড়ের রাজনীতিকে উত্তপ্ত করে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ জানে যে আজকে তৃণমূলের বিরুদ্ধে, আজকে তৃণমূল কাইজার তার পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, পার্টি অফিস ভেঙে দিচ্ছে শওকত মোল্লা। আজকে দেখবেন, আমি ফেসবুক সোশ্যাল সাইটগুলো লক্ষ্য করছিলাম যে কাইজার আরাবুল ভার্সেস শওকত, শওকত ভার্সেস জাহাঙ্গীর, এই প্রবণতা একটা তৈরি করা হচ্ছে। একটাই কারণ, নিজেদের মধ্যে অন্তর্কলহটা লাগিয়ে রেখে সাধারণত নওশাদ সিদ্দিকীর প্রক্রিয়া, নওশাদ সিদ্দিকীর কার্যকলাপ, এইগুলো থেকে মানুষকে বিব্রত রাখা, দূরে রাখা। প্রতিদিন জনসংযোগে গিয়ে, প্রতিদিন মানুষের কাছে গিয়ে এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় যে কাজগুলো করছেন সেইগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে নিজেদের মধ্যে লবি তৈরি করে ঝামেলা পাকিয়ে রাখছে, যেন বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ এটা বুঝতে পারে যে এখানে বিরোধী শক্তি বা প্রধান শক্তি আইএসএফ নয়, এখানে প্রধান শক্তি তৃণমূল ভার্সেস তৃণমূল, অর্থাৎ তৃণমূল। এইটা হলো অভ্যন্তরীণ রাজনীতি, এটা ভাঙড়ের মানুষ বোঝে, এটা বাংলার মানুষ বোঝে। সুতরাং এইভাবে ভাঙড়ের মানুষকে আর অন্ধকারে রাখা যাবে না। আপনি লক্ষ্য করেন, তৃণমূল 15 বছর, তাহলে আজকে 15 বছর পরেও কলকাতার থেকে খুব কাছে, একদম কলকাতার পাশেই ভাঙড়ের চিত্র এটা হবে কেন? মানুষ প্রশ্ন করবে না? পাশেই তো বিষ্ণুপুর বিধানসভা রয়েছে, পাশে অন্যান্য পশ্চিমবঙ্গের আরো অন্যান্য বিধানসভা রয়েছে, আপনি মধ্যমগ্রাম রয়েছে, তারপরে রাজারহাট রয়েছে, সেখানে কোনো মানুষের উত্তপ্ততা নেই, সেখানে সন্ত্রাসবাদী নেই, সেখানে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে না, সেখানে কোনো বোম মারামারি, এই পার্টি অফিস ভাঙাভাঙি হচ্ছে না, কিন্তু ভাঙড় হচ্ছে কেন? এইটা ভাঙড়ের মানুষকেও বুঝতে হবে। তার কারণ একটাই, ভাঙড় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তাই এই সংখ্যালঘুদের মধ্যে ঝামেলা লাগিয়ে রাখো এই সংখ্যালঘু নেতৃত্বদেরকে দিয়েই, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ অন্যভাবে যারা দেখে সংখ্যালঘুদেরকে, তাদের চোখগুলো অন্যদিকে যাবে যে দেখুন সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড় কি ঝামেলা হয়। এই ঝামেলা লাগিয়ে রেখেছে কারা? তৃণমূল, এবং এই ঝামেলা লাগিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে, তা সত্ত্বেও কেন এত ঝামেলা হবে? তা সত্ত্বেও কেন মানুষ খুন হবে? প্রশ্ন করবেন না? আমরা বলছি এইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাঙড়কে কালিমালিপ্ত করে চলেছেন এই আরাবুল শওকতরা। তাই আগামী 26-এ এদেরকে ছুঁড়ে ফেলে পশ্চিমবঙ্গ বিকল্প রাজনীতির পথে যাবে, এই আশা ভাঙড়ের মানুষের কাছে আমরা রাখি। দেখুন, মানুষ যখন আতঙ্কিত হয়, নিজে যখন ভয় করে, তখন অন্যকে বেশি ভয় দেখানোর চেষ্টা করে, কারণ সে চায় যে অন্যকে ভয় দেখিয়ে দমন করা বা দমন পীড়নের রাজনীতি। আজকে শওকত মোল্লা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। শওকত মোল্লাকে 24 পরগনা থেকে নেতৃত্ব সরানোতে শওকত মোল্লা নিজেই এখন ভুলভাল বকছে, নিজেই এখন উল্টোপাল্টা মন্তব্য করছে, নিজেই নিজের ছেলেদেরকে দিয়ে উল্টোপাল্টা পুরনো পোস্ট করাচ্ছে, আমরা দেখছি এগুলো, উল্টোপাল্টা বাইট করাচ্ছে। এইটার কারণ হলো শওকত মোল্লা কোথাও বুঝতে পারছে দিদি এবার আস্তে আস্তে ওকে ওই শাহজাহানের মতো গদি ঘরে পাঠানোর প্ল্যান করছে, দিদি আস্তে আস্তে ওকে সাইড করছে। এই 2026 ইলেকশনে আমি দায়িত্ব নিয়ে আমার মনে হয় বললে ভুল হবে না, বলিকা বকরা যাকে বলে 24 পরগনা এবং ভাঙড়ে হতে যাচ্ছে শওকত মোল্লা।